মায়া সভ্যতা এই নামটা শুনলেই কি মাথায় আসে? নিশ্চয় পিরামিড, ওই রহস্যময় ক্যালেন্ডার আর হ্যাঁ, হলিউডি সিনেমার সব দৃশ্য, তাই না? পপুলার কালচার কিন্তু আমাদের মনে মায়াদের এক রোমাঞ্চকর কিন্তু প্রায়শই ভুল একটা ছবি এঁকে দিয়েছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই কল্পনার জালটা ছিঁড়ে মায়াদের আসল জগতের একটা খোঁজ নিই। আমাদেরকে গল্পটা শোনানো হয় অনেকটা এরকম যে এক রক্তপিপাসুর সাম্রাজ্য ছিল, যারা হুট করে একদিন জঙ্গলের গভীরে কোথায় যেন মিলিয়ে গেল। শুনতে বেশ সিনেমার গল্পের মতোই লাগে, তাই না? কিন্তু এটাই কি আসল সত্যি? আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। যে গল্পগুলো আমরা এতদিন ধরে শুনে এসেছি সেগুলো কি আসলেই সত্যি? আসুন, এই যে প্রচলিত ধারণাগুলো, এগুলো কি একটু চ্যালেঞ্জ করি। যেমন ধরুন অ্যাপোক্যালিপ্টো সিনেমাটার কথা। গবেষকরা বলছেন এই একটা সিনেমায় মায়া সভ্যতা নিয়ে এমন এক ভুল ধারণা তৈরি করে দিয়েছে যা মানুষের মন থেকে সহজে যাওয়ার নয়। আর সমস্যাটা ঠিক এখানেই। আচ্ছা, তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক, কি বলেন? প্রথমে একটু দেখি হলিউড আমাদের কি দেখিয়েছে। আর এই ব্যাপারে মেল গিবসনের অ্যাপোক্যালিপ্টোর চেয়ে বড় উদাহরণ তো আর কিছু হতেই পারে না। সিনেমাটা কি করেছে? মায়াদেরকে খুব সহজ দুটো ভাগে ভাগ করে দেখিয়েছে। একদিকে আছে জঙ্গলের সরল মানে ভালো মায়া, আর অন্যদিকে শহরের হিংস্র খারাপ মায়া। কিন্তু বাস্তবে বিষয়টা কি এত সাদাকালো ছিল? একদমই না। শুধু তাই না, ছবিতে অ্যাজটেকদের সংস্কৃতির সাথে মায়াদের সংস্কৃতিকে এমনভাবে গুলিয়ে ফেলা হয়েছে যা ঐতিহাসিকভাবে পুরোপুরি ভুল। তাহলে আসুন সিনেমা আর পপুলার কালচারে তৈরি করা সবচেয়ে বড় তিনটা মিথ বা ভুল ধারণাকে এবার একটু ভেঙে দেখা যাক। আসল সত্যিটা আসলে কি? প্রথম মিথটা হল মায়ারা ছিল রক্তপিপাসু বর্বর। কিন্তু প্রশ্ন হল, তারা কি আসলেই তাই ছিল? দেখুন, এটা সত্যিই যে তাদের সংস্কৃতিতে সংহিংসতা আর উৎসর্গের প্রথা ছিল, কিন্তু সেটা ছিল খুবই নিয়ন্ত্রিত আর আনুষ্ঠানিক একটা ব্যাপার। সিনেমার মতো যখন তখন যাকে তাকে ধরে বলি দেওয়া হতো না। যেমন ধরুন, একজন শাসক গর্ব করে নিজেকে বলতেন ২০ জন বন্দির অধিপতি। সংখ্যাটা খেয়াল করার মতো, মাত্র ২০ জন। সিনেমায় দেখানো হাজার হাজার নয়। এরপর আসি দ্বিতীয় ভুল ধারণাটায়, যে মায়ারা নাকি রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা মোটেই হঠাৎ করে ঘটেনি। যেটা হয়েছিল, দক্ষিণ দিকে শহরগুলো প্রায় ১৫০ বছর ধরে ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়েই উত্তরের শহরগুলো আরও উন্নতি করছিল। মানে এটা ছিল একটা জায়গার পরিবর্তন, পুরোপুরি বিলুপ্তি নয়। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, মায়ারা তো হারিয়েই যায়নি। আজও প্রায় ৬০ লক্ষ মায়া তাদের নিজেদের ভূমিতেই বাস করছেন। আর হ্যাঁ, ২০১২ সালের সেই বিখ্যাত পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী, ওটা তো একটা বিরাট ভুল বোঝাবুঝি। মায়া ক্যালেন্ডার অনুযায়ী সেদিন আসলে কিছুই ধ্বংস হচ্ছিল না, শুধু একটা বড় সময়চক্র শেষ হয়ে নতুন আরেকটা শুরু হচ্ছিল। ব্যাপারটা অনেকটা আমাদের ৩১শে ডিসেম্বরের মতো, একটা বছর শেষ, নতুন বছর শুরু। তার মানে এটা ছিল উদযাপনের একটা উপলক্ষ, ভয় পাওয়ার মতো কিচ্ছু না। আচ্ছা, এই সব ভুল ধারণা তো সরানো হলো। তাহলে এবার সবচেয়ে মজার অংশে আসা যাক। এই সব কল্পকাহিনীর আড়াল থেকে আমরা কাদের দেখতে পাই? শুধুই কি পিরামিড নির্মাতাদের? হ্যাঁ, তা তো বটেই। তবে তাদের এর চেয়েও বড় একটা পরিচয় আছে। তারা ছিলেন একদল অসাধারণ বিজ্ঞানী। শুধু এই একটা তথ্যই একবার ভাবুন তো। টেলিস্কোপ আবিষ্কারেরও বহু আগে ক্লাসিক মায়ারা তখনকার দিনে বিশ্বের সবচেয়ে নিখুঁত জ্যোতির্বিজ্ঞান চর্চা করত। এই একটা তথ্যই কিন্তু তাদের ওই বর্বর তকমাটাকে একেবারে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই অবিশ্বাস্য নির্ভুলতার পেছনের রহস্যটা ছিল তাদের লং কাউন্ট ক্যালেন্ডার। এটা কিন্তু কোনো সাধারণ ক্যালেন্ডার ছিল না। এটা ছিল এমন এক অসাধারণ সিস্টেম যা দিয়ে তারা খ্রিস্টপূর্ব ৩১১৪ সাল থেকে শুরু করে হাজার হাজার বছরের ইতিহাস আর মহাজাগতিক বিভিন্ন চক্রকে একদম নিখুঁতভাবে হিসাব করতে পারত। তাদের হিসাব যে কতটা নিখুঁত ছিল তার একটা উদাহরণ দিই। তারা একটা সৌর বছরের দৈর্ঘ্য হিসাব করেছিল ৩৬৫.২৪২২ দিন। এখন ভাবুন, এই হিসাবটা এতটাই সঠিক ছিল যে এর বহুকাল পরে আসা স্প্যানিশদের জুলিয়ান ক্যালেন্ডারও এর কাছে হার মেনেছিল। সত্যি অবিশ্বাস্য না? কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এত উন্নত একটা সভ্যতা যদি ছিলই, তাহলে তাদের আসল বিশালতার ছবিটা এতদিন আমাদের কাছে অজানা ছিল কেন? খুব সহজ উত্তর,
কারণ তাদের বেশিরভাগ কীর্তি শত শত বছর ধরে ঘন জঙ্গলের নিচে ঢাকা পড়েছিল। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি সেই জঙ্গলের পর্দা সরিয়ে এক অবিশ্বাস্য জগৎকে আমাদের চোখের সামনে নিয়ে আসছে। তো গুয়াতেমালা আর মেক্সিকোর এই যে ঘন রেন ফরেস্ট, এর নিচে ঠিক কি লুকিয়ে আছে? এর উত্তর দিচ্ছে লাইডার নামের এক যুগান্তকারী প্রযুক্তি। ব্যাপারটা খুব মজার। সহজ করে বললে এই টেকনোলজি প্লেন থেকে লেজার রশ্মি পাঠিয়ে জঙ্গলের গাছপালাকে ডিজিটালভাবে অদৃশ্য করে দেয় আর সরাসরি মাটির একটা 3D ম্যাপ তৈরি করে ফেলে। আর লাইডার যার সামনে এনেছে তা এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। যেখানে আগে ভাবা হতো শুধু কিছু বিচ্ছিন্ন গ্রাম আছে, সেখানে এখন দেখা যাচ্ছে বিশাল বিশাল সব শহর, যেগুলো আবার উন্নত সড়ক বা তখনকার দিনের হাইওয়ে দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত। হাজার হাজার বাড়ি, প্রাসাদ, দুর্গ আর বিশাল বিশাল কৃষিক্ষেত্র, সব মিলিয়ে এক সুবিশাল নগর সভ্যতার ছবি, যা এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল। এই সব নতুন আবিষ্কার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটার মুখোমুখি করে দেয়, আর সেটা হলো মায়ারা কোনো বিলুপ্ত হয়ে যাওয়া জাতি নয়। এই প্রসঙ্গে মায়া লেখিকা লিজা টুইউকের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, উপনিবেশ স্থাপনকারীর বর্ণনার জন্য যা সুবিধাজনক, কথাটা একটু ভাবুন। কোনো জাতিকে যদি অতীতের বা বিলুপ্ত বলে দেওয়া যায়, তাহলে তাদের বর্তমানের অস্তিত্ব আর অধিকারকে অস্বীকার করাটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এই জন্য মায়াদের বংশধর এই কথাটা বলার চেয়েও সঠিক হয় যদি আমরা বলি তারা সেই জীবন্ত সংস্কৃতিরই ধারাবাহিকতা, মানে তাদের সংস্কৃতি মরে যায়নি, এটা আজও বেঁচে আছে বর্তমানে। তারা শুধু অতীতের পাতায় নেই, তারা আজকের দিনের বাস্তবতায় বিদ্যমান। তাই এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন আমরা খুব সহজে অতীতের গল্প বলি, তখন কি আমরা নিজের অজান্তেই বর্তমানের কাউকে ইতিহাস থেকে মুছে দিচ্ছি? কোনো একটা জাতিকে শুধু মিউজিয়ামের কাচের ভেতরে বা সিনেমার পর্দায় আটকে রাখা মানে তো তাদের জীবন্ত অস্তিত্বটাকেই অস্বীকার করা। আর সম্ভবত এটাই সবচেয়ে বড় ভুল।